ফোন কেটে গেলে তে আবার নিজে কল করে রুম থেকে বাহিরে আসে। ওপাশ থেকে কল রিসিভ হলে তে অনেকবার কে কল করেছে জিজ্ঞেস করার পরও কোনো উত্তর না পেয়ে বিরক্ত হয়ে কল কেটে দিতে যাবে, ঠিক তখনই এক চেনা কণ্ঠ কানে আসায় থমকে দেয় সে। কাঁপা কাঁপা কণ্ঠে দু হাত দিয়ে কানে ফোন চেপে ধরে। কাই, কেমন আছো তুই? তুই বেঁচে? আমি বেঁচে আছি। কিন্তু দেখা করবি আমার সঙ্গে? দেখা তো করতেই হবে। কোথায় দেখা করব? বেশি দূর না, তুমি যেখানে থাকো সেখান থেকে বেরিয়ে বাম দিকে হাঁটলে যে লেকটা পাবে সামনে, সেখানে আসবে তো তুই? আচ্ছা। স্যার, এই মরিচের ঝাল কিন্তু একটু বেশি। কিছু হবে না, একটুখানি সময় ব্যয় করলে সব ঝালই নুন হয়ে যাবে। তুমি তো কিছুই যাও না তেমন, না জেনে মেয়েটার ক্ষতি করবে। টাকাই সব। দেখ, নতুন টাকার গন্ধটা কি জোস, তাই না? আমার পুরো মহল জুড়ে প্রত্যেকটা কোণায় থাকবে টাকা, আর আমার ড্রিম এটা, বুঝেছিস? দীর্ঘশ্বাস ফেলে সামনে এগিয়ে যায়। হঠাৎ নিচ থেকে কারো কণ্ঠ শুনে রেলিং ঘেঁষে নিচের দিকে ঝুঁকে দেখার চেষ্টা করে, কিন্তু এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। নিচে চলে যাইতে আয়ু এসেছে, আর সে দৌড়ে গিয়ে তেকে জড়িয়ে ধরে। তে চুপচাপ দাঁড়িয়ে আছে এখন। আয়ু তখন তাকে ছেড়ে দিয়ে এক পা পিছিয়ে একগাল হাসি নিয়ে তাকায়। জাঙ্কুকের কল আসায় দূরে সরে যায়। আয়ু তের হাত ধরে নিয়ে তখন তাকে সোফায় বসেন। অনেক চিন্তা থাকতাম জানো, নিজের জীবনে পরোয়া তো করেই না জাঙ্কুক। আচ্ছা, এখন তো সবকিছু ঠিক করাই যায়, তাই না? জাঙ্কুক তো এখন সবকিছু জানে। ব্রেনার মারা যাওয়ার আগে জাঙ্কুকের কাছে সবকিছু তখন বলে যায়, আর সিসিটিভি ক্যামেরার দিকে ফিঙ্গার পয়েন্ট করে বলেছিল সেখানে সবকিছু রেকর্ড হয়েছিল। গ্র্যান্ডমা, আচ্ছা, আমি যা বলছি তা শোনো। আমি সব বলেছি জেকিকে, কিন্তু ও তোমাকে খোঁজেনি, কারণ ও ভেবেছে যা হওয়ার তাই হবে। তাই বলে কিন্তু তোমাকে ও হারায়নি। এই কেসটা সলভ করার দায়িত্ব শুধুমাত্র তোমার জন্যই নিয়েছি। তোমার সিভি দেখে আমি চিনেছি, কারণ জাঙ্কুক এগুলো দেখতে চায়নি। এতগুলো দিন পর ও হেসেছিল। দয়া করে একটুখানি শান্তি দাও ওকে। সোহা কি এখনো তোমার কাছে এতে থাকলে আমি ওর দেখাশোনা করবো। তাও তুমি। আয়ুর ফোনটা বেজে ওঠে, আর হসপিটাল থেকে কল আসা বেড়ে যেতে হয় তাকে। যাওয়ার আগে থেকে ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে যায়। তে উঠে দাঁড়ালে জাঙ্কুক চলে আসে। আয়ু চলে গিয়েছে নাকি তা জিজ্ঞেস করলে তখন তে তার মাথা নাড়ায়। হঠাৎ কিছু না বলেই উপরে চলে যায়। তে চোখ খুলে নিজেকে ড্রয়িং রুমে আবিষ্কার করলে দেখে জাঙ্কুক সেখানে। চোখ কচলে এদিক ওদিক তাকিয়ে তার ঘুমানোর আগের কথা মনে আসতে নিজের ঘরের দিকে হাঁটতে থাকে। উপরে যাওয়ার কিছুক্ষণ পর জাঙ্কুক কিছু কাজ ছেড়ে উপরে নিজের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালে তে বলে এখন সে দরজা খুলবে না। তাই সে বাধ্য স্বামীর মতো নিচে গিয়ে সোফার উপর ঘুমিয়ে পড়ে। দরজা খোলা দেখে ভিতরে চলে যেত না, ঘরে কাউকে না দেখে বেরিয়ে যেতে নিয়ে বারান্দায় যেতে ইচ্ছে হয় একবার। গিয়ে দেখে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে তে, চুলগুলো বাঁধা ছিল, এখন ছাড়া, হালকা ভেজাও, শাড়িটাও বদলিয়ে নিয়েছে। মনে কিউরিসিটি জাগে জাঙ্কুকে। তখন পেছনে কারো উপস্থিতি টের পেয়ে চোখ মুছে নেয় তে। জাঙ্কুক তার পাশে এসে দাঁড়ায়। এখানে এভাবে দাঁড়িয়ে থাকার কারণ? কেন, বাজে দেখাচ্ছি বুঝি? বাজে হলে তো কাছে আসতাম না, তাই না? সাজলে কেন? এখন কি সাজতেও পারবো না আমি? তা তো ঠিক আছে, কিন্তু আমার যেন এসে লেগে যায়। কিছুক্ষণ চুপ থেকে চোখের পানি মুছে নেয়। কিছুটা কাজল লেপটে গিয়েছে তার। যা হোক, কাছে গিয়ে লেপে যাওয়া কাজল তো ঠিক করে মুছে দেয়, কিন্তু এক ঘষায় তার ঠোঁটে থাকা লিপস্টিক মুছে দেয়। শিউরে উঠে তখন তে, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিছুক্ষণ তার স্বাদ নিয়ে কোলে তুলে নিয়ে ঘরে গিয়ে বিছানায় ঘুরিয়ে ছুতে মেরে তাকে, এর ফল কিন্তু দেখতে হবে মিস্টার জাঙ্কুক। আমাকে সময়টা অনুভব করতে দাও জান। প্রথমবারের মতো প্রত্যেকটা স্পর্শ গভীর ভাবে অনুভব করছে তে। দুজনে ক্লান্তি ইতি টেনেছে আজ। শেষে তে হাঁপানো কণ্ঠে বলে, ভালো কিছু আশা করবেন না। দুপুরে নোনা জল গড়িয়ে পড়ে চোখে, কান মিশবে, গালে ঠোঁট ছুঁয়ে শান্ত হয়ে বুকে জড়িয়ে নেয় জাঙ্কুক। তে লেকের পাড়ে দাঁড়িয়ে আছে, বেশ চিন্তিত এখন সে। তাই কিভাবে বেঁচে আছে তা তো অবাক সে ভেবেই। ভাবতে ভাবতে ক্লান্ত সে, হাত যেন ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ পেছন থেকে কারো কণ্ঠ শুনে তাকায় সে, কিন্তু এটা তো কাই না। কিছু বুঝতে না পেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চেহারা দিকে। কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে ব্যক্তি তার নাম ধরে ডেকে ওঠে, বুবাম। দু কদম পিছিয়ে যায় তে। নিজেকে নিজে মনে মনে গালি দিচ্ছে এখন বুবাম। দীর্ঘশ্বাস ফেলে ঘুরে তাকিয়ে দেখে তে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চোখ, মুখ, গাল সব অন্যরকম, কিন্তু
এরপর কায়ের কাছ থেকে কল পাওয়ার নাম্বারটাই কল করে। আশ্চর্যজনক ভাবে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির ফোন তখন বেজে ওঠে। এরপর পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে তে। নীরবতা ভেঙে তখন বুগাম বলে ওঠে, এই তুমি হয়তো এখনো বিশ্বাস করতে পারছো না যে আমি আসল কে, আর পারলেও আমি কিভাবে বেঁচে আছি এটা মানতে পারছো না, তাই তো? কিন্তু আমি কাই, আর আমি বেঁচেও আছি। কে আপনি? আর মিথ্যা কথাই বা কেন বলছেন আমাকে? আর আপনার ভয়েস? এই আমার প্লাস্টিক সার্জারি করানো হয়েছে। এখনো কিছু বিশ্বাস করতে পারছে না। তা দেখে বুগাম তাকে দাঁড়া করিয়ে নিজের গায়ের দিকে যায় আর ড্রাইভ করে কার সামনের দিকে নিয়ে আসে। কার থেকে নামার আগে কিছু পেপার হাতে নিয়ে সেগুলো তখন তের হাতে ধরিয়ে দেয়। আরো কোনো প্রমাণ লাগলে চলো, আমি তোমাকে দিচ্ছি। পুরো কথা শেষ করার আগে তে তখন বুগামকে দ্রুত গতিতে এসে টাইটলি হাগ করে। আর বুগাম ফ্রিজ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু পরক্ষণে তে কান্না করছে দেখে না চাইতেও তখন তাকে হাগ ব্যাক করে। পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে বুগাম। এই মুহূর্তে সে যেন হতবাক। আই এম সরি কাই, আমি যে একটুকে প্রোটেক্ট করতে পারি না। এখন কি বলতে হবে বুগাম তার কিছুই জানে না, কারণ এই এত বছরে জীবনে সে তার মা ছাড়া আর কোনো মেয়েকে এত কাছ থেকে স্পর্শ পায়নি। আর সে কি সান্ত্বনা দেবে? উল্টো সবসময় তার মাই তাকে সান্ত্বনা দিত। তবে 2-3 মিনিট চিন্তা ভাবনা করার পর শান্ত গলায় বলে, আমি ঠিক আছি তে, কান্না করো না। আর কিছুক্ষণ পর তে তখন বুগামকে ছেড়ে তার চোখ মুছে নেয়। অনেকটা সময় ধরে দুজন একসঙ্গে আছে। বিকেল হয়ে গেছে, গাড়ি চলছে। তে পাশের থেকে বসে বাহির দিকে তাকিয়ে আছে। সবকিছু অবাস্তব মনে হলেও কিছু ঘন্টা আগে পেপার আর ছবিগুলো দেখে সে বিশ্বাস করতে বাধ্য। এতদিন কাই কোথায় ছিল, কিভাবে ছিল, কোন পরিস্থিতিতে ছিল, সে সবকিছু ডিটেলস ছবিগুলোতে ছিল। ওখানে কাইয়ের সবকিছু আগে পরে সবকিছু ডিটেলসে মোটামুটি লেখা ছিল। আর গত 10 মিনিটে বুগাম সাজিয়ে নিয়েছে সে তেকে কি বলবে না বলবে। বাহিরের দিক থেকে মুখ ঘুরিয়ে সামনের দিকে তাকালে বুগাম আর চোখে তেকে একবার দেখে বলা শুরু করে, আমার যখন জ্ঞান ফিরে আমি তখন হসপিটালে ছিলাম। পরে শুনেছিলাম অবশ্য আমি নাকি কমাচ্ছিলাম দীর্ঘদিন যাবৎ। আর আমার চেহারার সাথে সাথে আমি নিজের পরিচয় পরিবর্তন করে ফেলি, কারণ যে আবারও আমাকে মারার চেষ্টা করতে পারে। আর সুস্থ হতে আমার তাই এতগুলো দিন লেগে গেল। আমি আবার আগের পজিশনে জয়েন করেছি। তবে হ্যাঁ, এখন কাই নয়, এখন আমি বুগাম হিসেবে। কিন্তু কাই যে আমাকে তুমি করে ডাকতো না। তীর এমন কথায় শুকনো ঢুকিলে বুগাম। তখন তাকে ঘাবড়ে দেখে মুচকি হেসে বলে, বুঝছি অনেকদিন দূরে ছিল, ধীরে ধীরে আবার অভ্যাস হয়ে যাবে। এই বলে গাড়ি থামাতে বলে নেমে যায় তীর। কিন্তু বুগাম স্তব্ধ হয়ে বসে আছে। তার এত বাজে পরিকল্পনা এই মেয়েটার জীবন ধ্বংস করতে যথেষ্ট। কিছুক্ষণ ভেবে সে ঠিক করে যার কথায় সে এইসব বাজে পরিকল্পনা করছে তাকে না করে দেবে। জিওন ম্যানশন হয়ে তারপর বাসায় যাবে তে। ড্রাইভারকে কল করে 20 মিনিটের মধ্যে ড্রাইভার কার নিয়ে চলে আসে। জিওন ম্যানশনের সামনে নেমে দেখে গার্ডরা রাস্তার পাশে অনেকগুলো কুকুরকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। কিছুটা আতঙ্কিত হয়ে ভেতরে যায় তে। সিগারেটে একটা টান দিয়ে নিচের দিকে ঝুঁকে নিচে পড়ে থাকা এক লোকের চোখে চেপে ধরে জাঙ্কুক। লোকটি আর্তনাদ শুনে কেঁপে উঠেতে চোখ খিচে বন্ধ করে 2 হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। লোকটা হাঁপাতে হাঁপাতে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে গলা থেকে পা তখন সরিয়ে নেয় জাঙ্কুক। তারপর আরেকটা সিগারেট জ্বালিয়ে পেছনে ঘুরে হেঁটে তার সামনে গিয়ে দাঁড়ায়। মুখ থেকে চুল সরিয়ে কানের পেছনে গুঁজে দিতেই চোখ খুলে তাকায় তে। দেয়ালে হাত দিয়ে কিছুটা ঝুঁকি তের দিকে তাকিয়ে মুচকি হাসে জাঙ্কুক। হাতে থাকা জলদা সিগারেটটা নিচে ফেলে দিয়ে তখনই পা দিয়ে পিষে ফেলে। চোখ বন্ধ করে তেল মুখ বরাবর ফুলে, যার ফলে তেল চোখ মুখ কুচকে যায়। এত বাজে গন্ধ রীতিমতো তার কাশি শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর কাশি থামলে তে রাগান্বিত দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। মানে কি এসবের? আরে তুমি বলো, তুমি যা করছো সেসবের মানে কি? কেন, আমি কি করেছি? কোথায় ছিলে সারাদিন? পুলিশ স্টেশনে। না মানে বাসায়। তাই? ফ্লাইট যে মিস হয়ে গেল, কি এমন করেছিলে? সবকিছুর মধ্যে আছে যে তাদের ফ্লাইট ছিল সেটাই ভুলে বসে আছে তে। সরি, আসলে মানে আমি আবার। থাক, লাগবে না, আমি আবার বুক করেছি। নিচের দিকে তাকিয়েছিল। ঠোঁটে ছুঁয়ে মুখ উপরে তুলে আবার ঠোঁট মিশিয়ে দেয় জাঙ্কুক। কিছুক্ষণ ঠোঁটে স্বাদ নিয়ে ছেড়ে দেয় তাকে। ঠোঁট মুছে তে আবার তার থেকে সরে দাঁড়ায়। জাঙ্কুক সোফার উপর গিয়ে বসে। গ্লাসে ওয়াইন ঢেলে আবার চুমুক দিতে যাবে তার আগেই তে তার হাত চেপে ধরে।